টুপ শব্দে জলের উপর আলোড়ন তুলে চলেছে বিনা। এক একটা পাথর তুলে পুকুরের জলে ফেলতেই সেগুলো হারিয়ে যাচ্ছে পুকুরের মধ্যে। তারপর একটা বৃত্ত তৈরি হচ্ছে শব্দের সঙ্গে। ব্যাপারটা বেশ মজার লাগছে বিনার। জলের রংটা আগে যখন স্বচ্ছ ছিল তখন ওর মুখের প্রতিবিম্ব ফুটে উঠত। এমনি এমনি মাঝে মাঝে এসে বসে থাকতো পুকুরের ধারে। এখন বিকেলটা পুরনো হয়ে সন্ধে নামবে নামবে করছে। পাড়ার ছেলেগুলো মাঠে ফুটবল খেলতে ব্যস্ত। বিনার সঙ্গে খেলার কেউ থাকে না। যে কটা ওর বান্ধবী আছে তারাও বাড়ি থেকে বেরোয় না অহরহ। তাই সে একা একাই পুকুর পাড়ে মশার কামড় খায়। দীর্ঘ বেশ কিছুদিন ধরে বিনা কেমন যেন অদ্ভুত জিনিসপত্র লক্ষ্য করছে। কাউকে সে দেখতে পায় না, কিন্তু তার মনে হয় কেউ যেন তার সঙ্গে সঙ্গে থাকে। এইরকমটা মাকে বলার পর মা উল্টে একটা থাপ্পড় বসিয়েছেন পায়ে। হঠাৎ করে এক মনে জলের দিকে পাথর ছুটতে ছুটতে অবাক হয়ে গেল বিনা। এই পাথরটা জলের মধ্যে পড়েও কোনো আলোড়ন সৃষ্টি করলো না কেন? টুপ করে যেন পাথরটা গিলে নিল কেউ জলের ভেতর হতে। ব্যাপারটা বুঝতে না পেরে আর একটা পাথর তুলে ছুঁড়ে মারল জলে। আবারও বিনা শব্দে পাথরটা গিলে নিল পুকুর। বেশ অবাক লাগলো ব্যাপারটা, সে সঙ্গে মজারও। এবার হঠাৎ যেন এই হালকা আঁধারে সবুজ জলের ভেতর একটা মুখ ভেসে উঠল। বুকটা কেমন যেন করে উঠল ওর। কয়েকটা ভেজা চুল ভেসে উঠেছে সেই সঙ্গে। বিনা আর একটা পাথর তুলে সেদিকে ছুঁড়তেই সেই ভেসে থাকা মুখটা এগিয়ে লাগলো পাথর। আর ঠিক তখনই চোখ জোড়া খুলে গেল তার। সোজাসুজি বিনার দিকে এক দৃষ্টে এসে তাকিয়ে আছে। গাঢ় লাল রঙের চোখ দুটি দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল বিনার। একটা গাঢ় কালো পোড়া চামড়ার মহিলার শরীর ভেসে উঠল জল থেকে। তারপর মুহূর্তের মধ্যেই সে টেনে নিল বিনাকে নিজের ভেতরে। সবাই বলে এই গাঁয়ের এক পুরনো ইতিহাস নাকি ওকে টেনে নিয়েছিল ওই পুকুরের জলে। সেই ইতিহাস ভুলতে চাইলেও সেই শ্যামলা রঙের মেয়েটা তা ভুলতে দেয় না, কোনোদিনও ভুলতে দেবে না। থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বাটন অন করে দেবেন আমাদের পরবর্তী নিবেদনগুলি শোনার জন্য। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে শ্যামলা রঙের গা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, শ্যামলা রঙের গা। শীত পড়েছে। শহরের কথা জানি না, তবে আমাদের রাধানগরে শীত ভালোই পড়েছে। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ভেতরেই আমার বাসা। ছেলেবেলা থেকে এখানে থাকি না, কিন্তু করোনার পর থেকে এখানেই বাড়ি করে রয়েছি। আসলে কলকাতায় থাকা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। এককালে আমার ঠাকুরদা জমি কিনে রেখেছিল এখানে। কেন যে কিনেছিল সে আমারও জানা নেই। সে যাই হোক, বউ বাচ্চা নিয়ে চলে এসেছি এখানে। তবে আমি শহরের সব মায়া হয়তো ছেড়ে আসতে পারিনি। মায়া ঠিক বলবো না, তবে ওই কাজের জন্য যেতেই হয়। প্রত্যেক দিন সকালে ট্রেন ধরে যাওয়া আর রাতে ট্রেন ধরে আসা। জান কয়লা হয়ে গেলেও আমার 3 বছরের মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব সইনি। বউ বলে, এইভাবে খেটে খেটে না তুমি একদিন পাগল হয়ে যাবে। তার থেকে গায়ে বা আশেপাশে কোথাও একটা কাজ দেখো না। না, শহরে কষ্ট হলেও গাঁয়ের তুলনায় কাজ আর পয়সা দুই বেশি। আর আমি তো নেহাত মজদুর নই। ক্লাস 10 পাশ করেছিলাম খিদিরপুর একাডেমি থেকে।
তারপর আর পড়া হয়নি। আপাতত সব ঝড় ঝামেলা পেরিয়ে আমি এখানেই আছি পরিবার নিয়ে। শনিবার হাফবেলা কাজ শেষ হলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরি তখন খুব তৃপ্তির নিঃশ্বাস নিতে পারি। এই সন্ধ্যায় আমাদের পাড়ার মোড়ে মদন কাকার চায়ের দোকানে আড্ডা হয় জব্বর। প্রত্যেক সন্ধ্যাতেই হয়, তবে আমি যেহেতু শনি আর রবি ছাড়া সময় পাই না, তাই এই দুদিনই আমার পক্ষে আড্ডার সাক্ষী হওয়া সম্ভব। তা কি ব্যাপার গো পলাশদা, তুমি এত দেরি করলে যে? মেয়ে বউ ছাড়ছিল না বুঝি? ধুর গোকুল, তোর খালি ফালতু কথা। তা কই সব এসছে? আরে এসেছি গো পলাশ, এসেছি। তোমার জন্যই অপেক্ষায় বসেছিলাম। শীতের রাতে বেশি রাত করে বাড়ি ফিরবো না। দেখো না, আমার বৌমা আবার গলায় মাফলার জড়িয়ে দিল। সে ভালোই হয়েছে রতন কাকা, এমনিতেই যা ঠান্ডা পড়েছে। উফ, কই দেখি চা দাও। গরম গরম চায়ে চুমুক দিয়ে বসলাম বেঞ্চিতে। দেখি এক কোণে গোপাল দত্ত বসে আছেন চুপচাপ, মুখে হাত দিয়ে। এই রে, আমাদের গল্প বলিয়ে গোপাল দত্তরাজ হলো কি? বয়স 45-এর ধারপাশে। এই গ্রামের পুরনো বান্দা নয়, আমার পরেই এসেছেন চাকরি সূত্রে। প্রথম প্রথম গ্রামটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতেন, কিন্তু এখন আর করেন না, বরং খুব ভালোবেসেই আমাদের গল্প বলেন। এই গোপালদা, আপনার আবার কি হলো? খুব টেনশন নাকি? টেনশন টেনশন কোথায় দেখলে গো গোকুল? আমি তো বরাবর এরকমই থাকি। তাও ঠিক। আচ্ছা, আপনি আপনার সঙ্গে সঙ্গে এই বাঁশিটা নিয়ে ঘোরেন কেন বলুন তো? মানে এমনি নাকি? গোপালদা হাসলেন, তারপর তাচ্ছিল্যের সঙ্গে বললেন, এমনি বলতে পারো, তবে যদি এর পেছনের কাহিনী শুনতে চাও তাহলে সেটাও তোমাদের বলতে পারি। যেহেতু এখানে আমার বউ নেই আর চেনাশোনা কেউই নেই, তাই এই বাঁশির ব্যাপারে তোমাদের বললে আমার কিছু যায় আসবে না। চারদিক খুব শান্ত হয়ে গেল। আমি হালকা হেসে বললাম, তা যদি আপত্তি না থাকে বলেই ফেলুন না আপনার সেই বাঁশির রহস্য। চা খেতে খেতে আমাদেরও একটু খোরাক হোক। হাতে বিস্কুটটা তুলে চায়ের ভাঁড়ে ডুবিয়ে দিলেন গোপালদা। তারপর কয়েক চুমুকেই শেষ করে ফেললেন চা আর বিস্কুট দুটোই। একটা ছোট্ট করে চোয়া ঢেকুর তুলে শুরু করলেন গল্প। এ গল্প বলতে গেলে কিছুটা নানান লোকের মুখ থেকে শোনা, আর বাকিটা আমার নিজস্ব বাস্তব দিয়ে মোড়া কাহিনী। আমার গ্রাম পিলাই গাঁ, ক্যানিং থেকে আরও 1.5 ঘন্টার পথ। কিছুটা ভ্যান, কিছুটা নৌকা আর কিছুটা পায়ে হেঁটে পৌঁছতে হয় আমার গাঁয়ে। পিলাই গাঁয়ের ছেলেমেয়েরা খুব একটা শিক্ষিত হতো না, বেশিরভাগ কৃষিকাজ করে বেঁচে থাকা। নিজেদের ধান গম ডাল যা হয় তার কিছু কিছু অন্যের সঙ্গে বিনিময় করেই বেঁচে থাকা ছিল একমাত্র উপায়। আমি যখনকার কথা বলছি তখন বিদ্যুৎও ছিল না গায়ে। তখন আমার বয়স 15 কি 16, সবে সবে যৌবনের কাছাকাছির দিকে এগোচ্ছি। আমার পড়াশোনা জীবন প্রায় 5 কিলোমিটার হেঁটে একটাই সরকারি স্কুলে ওই কোনো রকমে হয়েছিল। তারপর তো বেশ কয়েক বছর চাষবাসেই মন দিয়েছিলাম। বাবা বলতো এসব জীবন ছেড়ে শহরে গিয়ে পড়ার কথা, মা আবার ছাড়তে চাইতো না। সে যাই হোক, পরে আমি শহরেও গেছি আর 10 পাসের সার্টিফিকেটে সরকারি চাকরিও পেয়েছি। এখন বলি মূলত আমার সেই 15-16 বয়সের কথা। সব কিছুতে তখন দারুণ আগ্রহ, কৌতূহল তখন তুঙ্গে। পাশের পাড়ার হরি ঘোষের মেয়ে বিনার উপর চোখ পড়ল আমার। না, খারাপ চোখ না। বিনা মেয়েটা কখনো পড়ালেখা শেখেনি, কিন্তু তার গানের গলা ছিল খুব ভালো। একেবারে ধবধবে সাদা তার গায়ের রং, রোদে বুড়ে বুড়ে হালকা হলদেটে ভাব এসেছিল। আমার ওকে তখন এতটাই মনে ধরেছিল যে সর্বক্ষণ খালি ওর চিন্তায় থাকতাম। ওর সাথে কথা বলার আগেই ওর সাথে ঘর করার অনেক স্বপ্ন দেখেছিলাম। ওর বাবা আবার খুব কড়া ধাঁচের মানুষ ছিল, কোনো ছেলেকে হুট করে মেয়ের ধারে কাছে ঘেঁষতে দিত না। হরি কাকা আমাদের বাড়িতেও দুধ দিতে আসতো।
হয়তো এখন ওদের স্মৃতি অনেকটা ঝাপসা হয়ে এসেছে, তবে ওই বয়সে প্রথম ভালোবাসায় পড়াটা কোনোদিনও ভুলতে পারবো না গো, কোনোদিনও ভুলতে পারবো না। সে যাও করে চলছিল দিন। আমিও অবসরে আমার দু একটা বন্ধুর সাথে বল খেলতাম, মাছ ধরতাম, কিংবা খৈনি খেতাম লুকে লুকে। একদিন গাছতলায় দাঁড়িয়ে বিলু আর ঝানুর সাথে খৈনি খাচ্ছি। হঠাৎ দেখি বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও আমার সামনে দিয়ে গেলেই আমি যেন কেমন একটা হয়ে যেতাম, বুঝলে? মানে কি বলি, যে ছেলে এমনিতে হাড় ভেঙে দিতে পারতাম লড়াইতে, সে যেন ওর দিকে তাকাতেই লজ্জায় মরে যেত। দূর থেকে দেখতাম ঠিক আছে, কিন্তু ওর সামনাসামনি থাকতেই পারতাম না একেবারে। বিলু আবার মেয়েদের সাথে খুব ভালো কথা বলতে পারত। ও জিজ্ঞেস করলো, এই তোরা কই যাস রে? কেন রে, জানিস না মেলা লেগেছে বুড়িমার বাগানের পাশের মাঠে, সেইখানেই যাই। তাই নাকি? গিয়ে কি কিনবি শুনি? কাঁচের চুড়ি? সে যাই কিনি না কেন, তোর কি রে? আমার আবার কি, আমাদের নিয়ে গেলে ভালো চুড়ি কিনে দিতাম, চেনাশোনা আছে। মেয়েগুলো নিজেদের মধ্যে একটা আলোচনা সভা বসালো যেন। আমি যদিও আমার লক্ষ্য স্থির রেখেছিলাম বিনার প্রতি, সে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল দেখে আমারও ভালোই লাগছিল। যাই হোক, সেই প্রথমবার বোধহয় আমি আরও অনেকটা কাছাকাছি এসেছিলাম। সেদিন মেলায় ও আমায় একখানা বাঁশি কিনে দিয়েছিল। আমরা দুজনে নাগরদোলায় উঠেছিলাম, পাশাপাশি বসে পুরো গ্রাম দেখেছিলাম। আমার কাছে আজও জানা নেই কেন সেদিন আমি সেই বাঁশি উপহার পেয়েছিলাম। আমার কাছে কোনো পয়সা কড়ি ছিল না, তাই কিছুই কিনে দিতে পারিনি সেদিন। সেই লজ্জা আমায় বহুদিন কষ্ট দিয়েছিল। এরপর থেকে মাঝে মাঝে আমাদের দেখা সাক্ষাৎ হতো। আমি ওকে একটা নূপুর উপহার দিয়েছিলাম মেলা থেকে কিনে। বাপের থেকে নয়া পয়সা জেরে জেরে একেবারে লুকিয়ে কিনে দিয়েছিলাম। সেই নূপুর পেয়ে বিনা কি খুশি, তার গালগুলো লাল হয়ে যেত সহজেই। মাঝে মাঝে আমি আরও পুকুর পাড়ে কিংবা মাঠের ধারে, যেখানে ছেলেরা আসতো না, সেখানে একসাথে বসে গল্প করতাম। পাড়ার লোকেরা দেখে যদি কিছু বলে তাই বেশিক্ষণ মিশতাম না। আমি বাঁশি সুর ধরলেই ও বুঁদ হয়ে তা শুনতো। মাঝে মাঝে আমিও খেলতে যেতাম। ওর যেসব সঙ্গী সাথী ছিল তারা খুব একটা বাইরে বেরোতো না ওর সাথে। ওই মাঝে মাঝে মেলা বসলে কিংবা সার্কাস এলে যতটুকু। সে যাই হোক, এমন এক বিকেলে, না ঠিক বিকেল না, সন্ধ্যের আগে আগে একটা ভয়ানক কাণ্ড ঘটল। ততদিনে মনে মনে বিনাকেই আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। মাঠে ফুটবল খেলছি, হঠাৎ করে ভয়ঙ্কর একটা চিৎকার শুনে দৌড়ে গেলাম সবাই পুকুরের ধারে। দেখি লীলা কাকিমা পুকুর পাড়ে বসে কাঁপছে। আমরা জিজ্ঞেস করতে ওরকম ভয়ে ভয়ে বলল, বিনা বিনা বিনার মুখ পুকুরে। ব্যাস, এতটা বলার পর আর কিচ্ছুটি বলতে হয়নি। আমি ছেলে পুলেদের সরিয়ে এক লাফ মারলাম পুকুরে। তখন অন্ধকার নেমেছে, কিন্তু কোনো কিছুর পরোয়া না করেই ঝাঁপ মারলাম। আমায় বেশি দূর যেতে হলো না। খানিক এগোতেই ওর পা আমার গায়ে ধাক্কা লাগলো। বিনা, আমার বিনা। জল থেকে ওকে তুলে নিয়ে আসলাম, পুকুর পাড়ে ফেলে অনেকবার ওর বুকে চাপ দিতে লাগলাম, মুখে বায়ু দিতে লাগলাম, কাঁদতে কাঁদতে চিৎকার করলাম, বিনা 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 বিনা, চোখ খোল না মা আমার। আমি তোকে নতুন কাচের চুড়ি কিনে দেবো, নূপুর কিনে দেবো, বিনা। বিনার মুখ তখন স্থির, তাতে প্রাণের কোনো চিহ্ন নেই।
বুকে পেটে তখনও বুঝতে পারছি জলের প্রবাহ। প্রথম প্রেমের ধাক্কাটা আমি এমনভাবে খেয়েছি বুঝলে, যে শত চাইলেও তাকে ভোলার সাধ্য আমার নেই। ওকে ওকে বুকের মধ্যে করে উষ্ণতা দিয়ে সারিয়ে তুলতে চেয়েছিলাম। বোধহয় তখন সবাই আমায় একযোগে দেখছিল, কিন্তু তখন আমার সেদিকে তাকানোর অবকাশ ছিল না। আমার ভালোবাসা বিনাকে স্বীকার করেছে ওই শ্যামলা, যাকে শুধু ছোট থেকে শুনে এসেছি। তার সাক্ষাৎ শিকার আমার বিনা। ওর গায়ের উজ্জ্বল দুধে আলতা রংটা ততক্ষণে হারিয়ে গিয়ে কেমন বাদামি বর্ণ ধারণ করেছে, যেন যেন কেউ ওর গায়ের রংটাই টেনে নিয়ে চলে গেছে। এতক্ষণ কথাগুলো বলে থামলেন গোপালদা। তার মুখে এখন কেমন একটা জড়তা দেখতে পাচ্ছি। মনে হয় কয়েক মুহূর্তের জন্য ওনার চোখের সামনে ভেসে উঠেছিল বিনার ভেজা মৃতদেহ। মুখে চোখে হাত দিয়ে চুপচাপ বসে রইলেন। আমি তার পিঠে সান্ত্বনার হাত রাখলাম। ভদ্রলোক আবার শুরু করলেন। কয়েকটা দিন আমি ঠিক করে খেতে পারিনি। ওর প্রতি আমার দুর্বলতার কথা গোটা গ্রামে ছেয়ে যেতে বেশি দিন লাগেনি। মাঝে মাঝে কেঁদে ফেলতাম, আর চোখে ভেসে উঠত ওর ওই মেটে রঙের ভেজা দেহটা। গায়ে দীর্ঘকাল ধরে যা ঘটেনি, সেরকম কিছু একটা ঘটে যাওয়ায় লোকমুখে ভয় ছড়িয়ে গেল। আমি আমি শুনেছিলাম একটা ভয়ের ঘটনা, কিন্তু তার কত দূর কি বৃত্তান্ত তা জানা হয়নি কখনো। দিদার মুখে ছেলেবেলায় শুনেছিলাম একবার নাকি একটা কালো মেয়েকে মেরে ফেলা হয়েছিল। কেন মারা হয়েছিল, কারা মেরেছিল, কিচ্ছু জানতাম না। তারপর থেকে নাকি সে অভিশাপ হয়ে রয়ে গেছে এই গাঁয়ে। গল্পটা এরকম অসম্পূর্ণভাবেই থেকে গিয়েছিল আমার জন্য। তাই এই ঘটনা ঘটার পর আমি মায়ের কাছে গেছিলাম জিজ্ঞেস করতে। মা আমার অবস্থাটা বুঝতে পেরেছিল। মা আমায় জিজ্ঞেস করেছিল, তুই কি বিনাকে ভালোবাসতিস বাবা? আমি লজ্জায় কিছু বলতে পারছি না দেখে মা আবার বলল, তুই তো বকে যাওয়া ছেলে নয়, তুই যথেষ্ট কর্মঠ ছেলে। আমি তোকে কোনো বকাঝকা দেব না বাবা। শোন, কাউকে ভালোবাসা কখনোই খারাপ কাজ হতে পারে না, কখনো না। বিনার কথা খুব মনে পড়ে, তাই না? মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। মা আমায় কাঁদতে দিয়েছিল। বোধহয় ওই সময়টা ওই কান্নাটা আমার খুব প্রয়োজন ছিল। শোন বাবা, বিনার গায়ের রঙই ওর কাল হয়েছিল, তাই ওকে মরতে হলো। ওই রকম দুধে আলতা রঙের মেয়ে এই গায়ে হওয়া মানেই সেই প্রাচীন অভিশাপকে ডেকে আনা। আজ থেকে অনেক অনেক বছর আগে এই গাঁয়ে যখন জমিদার দুর্জয় প্রতাপের রাজ ছিল, তখনই হয় এই অভিশাপের জন্ম। রাজার 2 মেয়ে ছিল, কাকনবালা আর কণিকাবালা। বড় মেয়ে কাকন রূপে গুণে সর্বে সর্বা। তার মতো অমন দুধে আলতা গায়ের রং এই পোড়া গায়ে আর কেউ কখনো এর আগে দেখেনি। একেবারে ওই লাল মুখোদের মতো দেখতে, জানিস। আর জমিদারের ছোট মেয়ে কণিকা ওর দিদির একেবারে বিপরীত। কণিকার গায়ের রং ছিল পোড়া, মুখশ্রীও ভীষণ বিদঘুটে, চলন বলনও মোটেই লক্ষ্যশ্রী নয়। কুতকুতে চোখ, বিদঘুটে মোটা মোটা ঠোঁট আর ততোধিক বিশ্রী রকমের হাসি। এই কণিকাকে ছোট থেকেই সহ্য করতে হয়েছিল অনেক বঞ্চনা। অনেকে বলতো এই কণিকা নাকি জমিদারের অবৈধ কন্যা, কোনো এক দাসীর পেটে জন্ম হয়েছিল তার। তারপর জমিদার দুর্জয় প্রতাপ সেই দাসীকে একটি গোপন কক্ষে প্রসব করিয়ে মেরে ফেলেন। এসব কেবল গল্প কথা হলেও
বাস্তবেই নাকি অনেকে স্বীকার করেছে কণিকার জন্মের দিনে এক দাসী মারা যায়। সেই দাসীর নাম কেউ জানে না, কিংবা বলতে চায় না হয়তো। সে যাই হোক, এইসব নানান কুকথা কণিকার কানেও এসেছিল। সে তার মাকে জিজ্ঞাসা করলে জমিদার গিন্নি কিছুই বলতে অস্বীকার করেন। ছোট থেকে বারংবার বিদ্রূপের শিকার হতে হতে কণিকা ভেতরে ভেতরেই কেমন যেন হয়ে উঠছিল। কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটল কানুনবালার বিবাহের দিন। ষোড়শী কাকনকে এক লালমুখ বিদেশির সঙ্গে বিবাহ দিলেন জমিদার। অমন রূপ নিয়ে সে যে সাহেব ঘরের বউ হবে তাই স্বাভাবিক। কিন্তু ছোট মেয়ে কণিকাকেও কোথাও বিবাহ টেকাওয়া যাচ্ছে না। কিন্তু ছোট মেয়ে কণিকাকেও কোথাও বিবাহ দেওয়া যাচ্ছে না। ছোট বংশের সাথে জমিদার বিয়ে দিতে পারবেন না, অথচ এমন কোনো বড় বংশের পরিবার তাদের ছেলের সঙ্গে কণিকার বিবাহ দিতে গড়রাজি। কণিকা দিন দিন কেমন যেন হয়ে গেল। ওর কখনোই তেমন বন্ধু ছিল না, তাও যা ছিল সবাই আস্তে আস্তে বিয়ে করে ভালো ভালো পরিবারের সংসার করতে চলে গেল। আর এই কণিকা থেকে গেল একা। ভীষণ কষ্টে দুঃখে সে একরকম পাগল হয়ে গেল। কয়েক মাসের মধ্যে যখন বাপের বাড়িতে এসেছিল তার দিদি কাকুনবালা, তখন সমস্ত ক্ষোভ তার উপর উপড়ে দিয়েছিল কণিকা। সমস্ত ক্ষোভ তার উপর উগরে দিয়েছিল কণিকা। নিজের দিদিকে গলা টিপে খুন করেছিল সে, কিন্তু সে কোথাও পালিয়ে যায়নি। চুপচাপ দিদির মৃতদেহের পাশেই বসেছিল সে। কণিকা যখন ধরা পড়ল তখন আর তার রক্ষা হলো না। তার বাবা মায়ের নয়নের মণি ছিল কাকুনবালা। অমন ধবধবে ভরসা সুন্দরী মেয়ে, এত ভালো ঘর, সাহেব জামাইও ভীষণ কষ্ট পেলেন। এদিকে কণিকা তখনও রাগে ফুঁসছে। শেষমেশ গ্রামের চৌমাথার মোড়ে বুড়ো অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে হত্যা করা হয়েছিল কণিকাকে। লোকে বলতো স্বয়ং জমিদার মশাই নাকি ওর গলায় দড়ি টেনে ঝুলিয়ে দিয়েছিল। তবে থেকেই এই গায়ে যদি কাকনবালার মতো রূপবতী কেউ জন্ম নেয়, তাহলেই তার গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। না হলে যৌবন শুরু হলেই মেয়েদের যে রূপ খোলে তাতেই জেগে ওঠে ওই কণিকা। কণিকা মুখে কোনো অভিশাপ না দিয়ে গেলেও সে তার কর্তব্যে কোনো ত্রুটি রাখে না। যখনই কোনো অমন সুন্দরী মেয়ে যৌবনে পা দেয়, তখনই নাকি সে তার পিছু নেয়। বেশ কদিন ধরে তার আশেপাশে ঘুরতে থাকে, নানান রকম শব্দ করে তাকে ভয় দেখায়। রাতে স্বপ্নে ডাকে, জলের মধ্যে আয়নার মধ্যে দেখা দেয়। মা থেমে গেলে আমিও থম মেরে বসে রইলাম। জিজ্ঞেস করলাম, বিনার বাপ মা এসব জানতো না? বোধ হয় না, কারণ ওরা তো এই গায়ের শুরু থেকে আসেনি। যারা এই গায়ের আদি বাসিন্দা তারা সবাই সবটা জানে। আর এত বছরে একটাও রকম সুন্দরী মেয়ে জন্মায়নি বলে হয়তো সকলে বিষয়টা ভুলেই গেছে। কিন্তু তবুও কারো না কারো থেকে তো শোনার কথা। আমি যাব বিনার বাড়ি, ওর বাবাকে জিজ্ঞেস করব সব কথা। পাগল হয়েছিস তুই? ওর বাপ মায়ের উপর দিয়ে কি ঝড়টাই না বইছে বলতো। তুই চুপচাপ তোর লেখাপড়া করগে যা। আচ্ছা মা, এই গায়ে তাহলে আর কোনো রকম ফর্সা সুন্দরী অল্প বয়সী মেয়ে নেই? জানি না। আমার মনটা ভয়ানকভাবে কৌতূহলী হয়ে উঠল। সেই কৌতূহল আমি বলে বোঝাতে পারবো না। এমনিতে ওই বয়স, সবেমাত্র ভীষণ বড় একটা ধাক্কা পেয়েছি। বিনার প্রতি ভালোবাসার কথাটা তখনও মন থেকে ভুলতে পারছি না যেন। এরপর কেটে গিয়েছিল অনেকগুলো বছর। একটা ভালো চাকরির চেষ্টা তখনও চলছে। এমন সময় গরমের ছুটিতে গেলাম আমার গায়ে। অনেকদিন বাড়ি না যাওয়ায় বাবা মা খুব কষ্ট পাচ্ছিল। তবুও ছেলে যে বাইরে থেকে কিছু একটা বড় করার চেষ্টা করছে, সেটা ভেবেই মনকে মানিয়ে নিয়েছিল।
পাড়ার সকলে আমায় একটু শ্রদ্ধার চোখে দেখতো, কারণ খুব বেশি কেউ তো আর কলকাতায় গিয়ে আমার মতো পড়ালেখা করেনি। যাই হোক, সেবার গাঁয়ে গিয়ে বেশ খাতির যত্ন হলো আমার। আমার যে কজন বন্ধু বান্ধব ছিল তারা সবাই গাঁয়ে কিছু না কিছু ঠিক জুটিয়ে নিয়েছিল। তো একদিন ওই চায়ের থেকে আড্ডা দিচ্ছিলাম, বিলু বলল, এই গোপাল, গায়ে মেলা লেগেছে, চ ঘুরে আসি মেলা থেকে। মেলার নামে আমার গায়ে তখন জ্বর আসতো। বিনার ওই ফর্সা টুকটুকে মুখটা ভেসে উঠত মুখের সামনে, তারপরে ভেসে উঠত ওর মরা মুখটা, যেন গায়ের সমস্ত রং কেউ কেড়ে নিয়ে চলে গেছে। আজ অবধি মাঝে মাঝে ওকে আমার কোলে নিয়ে থাকার স্বপ্ন দেখি আমি। ও আমার কোলে শুয়ে আছে চুপচাপ, আমি ওকে ডেকেই যাই, অথচ ওর ওঠার কোনো নাম নেই। কি রে গোপাল, কি হলো তোর? না রে ভাই, তোরা যা, আমি মেলায় যাব না, কিছু কাজ আছে। কলকাতা থেকে এসেছিস বলে আমাদের সঙ্গে মেলাও যাবি না? কি আর বলি, বড় লোকদের বড় বড় ব্যাপার। ফালতু কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, যাব। কখন বেরোবি? বন্ধু বান্ধবদের মধ্যে বন্ধুত্ব ততক্ষণই ঠিক থাকে যতক্ষণ সবাই একই জায়গায় থেকে যায়। মানে যদি সব বন্ধুরাই চাষি দিনমজুর হয় তাহলেই তাদের বন্ধুত্ব বহাল থাকে, কিন্তু তাদের মধ্যে কেউ একজন যদি একটু উঁচু জীবিকা অর্জন করে তখনই বাকিদের থেকে সে দূরে চলে যায়। আমি শহুরে হাওয়া গায়ে লাগানোর পর থেকে আমার গাঁয়ের ইয়ার দোস্তরা আমায় আগের মতো দেখতো না, আমি বুঝতাম। সে যাই হোক, মেলায় গেলাম রাতের দিকে। শহরের মেলা দেখার পর সত্যি বলতে আমার নিজেরও গাঁয়ের মেলা নিয়ে খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ওই আর কি, যেতেই হলো ওদের সাথে। ঘুরে ঘুরে জিলিপি চপ খাওয়া চলতেই লাগলো। শেষমেশ বাড়ি ফেরার সময় হঠাৎ আমার চোখ বসে গেল যেন। নাগরতলার সামনে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, তারা আপন মনে ফুচকা খাচ্ছে আর হাসাহাসি করছে। ওদের হাসির আওয়াজ কানে না এলেও বুঝতে পারছি খুব আনন্দ ওদের। আশেপাশের সমস্ত আলো যেন ফিকে হয়ে এলো আমার সামনে। ওই দুটো মেয়ের মধ্যে বাঁ দিকে যে দাঁড়িয়ে আছে তার মুখের উপর চোখ বসে গেল যেন। রূপ তার ঝরে পড়ছে, ফাটা ফুচকা হতে গড়িয়ে যাওয়া টক জল ছুঁয়ে যাচ্ছে তার গোলাপি ঠোঁট। ঘন পাতায় আঁকলে রাখা চোখ জোড়া মাঝে মাঝে বন্ধ হচ্ছে, আবার খুলে যাচ্ছে। গায়ের রং ঠিক আমার বিনার মতো উজ্জ্বল। এরকম মেয়ে এই গায়ে? কিরে গোপাল, হাবলার মতো কি দেখেছিস তুই? হ্যাঁ, ওরে বাবা, মালটা মেয়ে দেখেছে রে বিলু। আমাদের গোপাল তো একেবারে আসল মেয়েটাই দেখেছে সে গো। আমার কানে ওদের কথা আসছে না। মেয়েটার বয়স কত? 17, 18 নাকি 19-এর দোরগোড়ায়। পরনে একটা মেরুন স্কার্ট, গলায় একটা কালো কারের মধ্যে কবচ ধরনের কিছু একটা ঝুলছে যেন। আমি ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম সেদিকে। হঠাৎ পিঠে একটা হাত এসে পড়ল। কই যাস? বেশ গম্ভীর হয়েই বলল বিলু, আমি ওর হব, ওর দিকে হাত বাড়াস না, ভালো হবে না। আমি থমকে গেলাম ওর কথা শুনে। মানছি মেয়েটার রূপ অত্যন্ত সুন্দর এবং মুখখানাও মায়াবী, কিন্তু আমার উদ্দেশ্য যে তেমন ছিল না সেটা এখন বোঝানোর মতো সময় নয়। শোন গোপাল, ওর নাম রূপা, আমি ওকে খুব ভালোবাসি, ওর দিকে খারাপ নজর দিস না। না রে ভাই, আমি নজর দিচ্ছি না, বরং কিছু কথা আছে তোর সাথে এই নিয়ে। মেলা শেষে বাড়ি যাওয়ার পথে বাকিরা সবাই চলে গেলেও বিলু রয়ে গেল আমার সাথে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো, কোনো কেচ্ছা আছে নাকি? না না, আমি তো তোর রূপাকে এর আগে কখনো দেখিনি। তাহলে? বিনার ব্যাপারটা মনে আছে? বিনাকে কেন মরতে হয়েছিল জানিস? ওর সাথে কথা বলে বুঝলাম ও
ও এসবের কিচ্ছু জানে না। তাই আমি প্রথম থেকে মায়ের কাছে শোনা কাকন আর কণিকার গল্পটা বললাম। বিলু একটা বিড়ি ধরিয়ে তাতে টান দিয়ে বলল, ধুস, এখন মনে পড়ছে তখন আমার বাবা এরকম কিছু বলছিল, কিন্তু ওগুলো বিশ্বাস করে নাকি কেউ? হ্যাঁ ভাই ভাই ব্যাপারটা কিন্তু সত্যি। আমি যখন আমার বিনাকে হাতের মধ্যে ধরে রেখেছিলাম তখন ওর ওই মেটে রং আমি দেখেছি। বিশ্বাস কর ভাই, একেবারে মেটে রঙের হয়ে গেছিল বিনা। অনেক চেষ্টা চরিত্র করার পর আমি বললাম, তুই এক কাজ কর, কোনো এক ফাঁকে রূপাকে আমার কাছে নিয়ে আয়, আমি ওর সাথে দুটো কথা বলি, তোর সামনেই সব বলবো। বিশ্বাস কর ভাই, আমি চাই না ওই অপশক্তি আবার জেগে উঠুক। কিন্তু রূপার বয়স তো 18 হয়ে গেল। যদি তোর কথা সত্যি হতো তাহলে ওই রাক্ষসী ওকে আগেই মেরে ফেলতো না? জানি না আমি সেসব, তবে আমার মা অনেক কিছু জানে। আমার মায়ের এক বন্ধু নাকি ওই কণিকার কবলে প্রাণ দিয়েছিল। তাই বলি ভাই, যত শিগগিরই পারিস একটু ব্যাপারটা দেখ। আমি তোর আর রূপার ভালোর জন্যই বলছি। সেই রাতেই চুপচাপ শুয়ে রইলাম, ঘুম আর এলো না। জানি না বিলু আমার কথা কতটা কি বিশ্বাস করেছে। আমি আশাও করি না যে ও আমার কথা বিশ্বাস করবে বলে, কিন্তু তবুও ওই আর কি, কিছু একটা না করলে আমার মনটাও ঠিক জুৎসই হচ্ছিল না। সকাল হতেই মায়ের সাথে কথা বললাম এই নিয়ে। মাও ভীষণ জড়সড় হয়ে গেল। ভাবলাম একটিবারের জন্য যদি রূপাকে মায়ের সাথে কথা বলে দিতে পারতাম তাহলে হয়তো ওরা বিশ্বাস করতো আমার কথা। সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির সামনেই একটা গাছতলায় রূপাকে নিয়ে এলো বিলু। রূপা সত্যিই অপরূপা সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। অন্ধকারে ওর রূপ বেশ খোলতাই লাগছিল। আমি বললাম, তোদের আপত্তি না থাকলে আমার বাড়িতে চল, আমার মাও কিছু কথা বলবে। বিলু আর রূপা খানিকক্ষণ একে অপরের দিকে তাকালো, তারপর রাজি হয়ে গেলে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বেশি দূরে নয়, তবুও দেখলাম রূপার মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ও একটা হাত দিয়ে খামচে ধরে আছে বিলুকে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ভয় করছে তোমার? রূপা কেমন বিস্মিত চোখে আমার দিকে তাকালো। ওর চোখের ভাষা পড়ে বুঝলাম ও যথেষ্ট ভীত। আমি সাহস জুগিয়ে বললাম, কোনো ভয় নেই, একবার আমার বাড়িতে চলো, সেখানে বসে তোমায় সবটা বলবো। এখানে এভাবে বসে আলোচনা করা উচিত হবে না। মা বেশ কয়েকটা বেগুনি আর পেঁয়াজি ভেজে রেখেছিল। তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ির সাথে মেখে খেতে আরম্ভ করলাম। রূপা ভদ্র মেয়ে, বাড়িতে ঢুকেই মাকে প্রণাম করলো। বিলু সেসবের ধারে না কখনোই। রূপা, তুমি কি খুলে বলতে পারো ঠিক কি কি তুমি দেখেছো বা অনুভব করছো? হ্যাঁ, পারবো। আসলে ব্যাপারটা 1 সপ্তাহ আগে থেকে হচ্ছে। আমি আমার মামার বাড়ি থেকে ফিরছিলাম একা একাই। মামা বাড়ি বেশি দূরে নয়, তাই সাইকেলেই গেছিলাম। সেখান থেকে ফেরার সময় হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কেউ একটা দৌড়ে দৌড়ে আসছে। তখন আমি ওই মুজিবদের খেজুর গাছের ওখানটায় ছিলাম। আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম প্রথমে। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। সাইকেলটা জোরে চালাতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। হালকা হালকা আলোয় যতদূর দেখা যায় তাতেই এগোচ্ছিলাম। আবার মনে হলো কেউ একটা আমার পেছনে ভীষণ জোরে দৌড়চ্ছে। আমি এবার ব্রেক মেরে দাঁড়িয়ে পড়লাম। না, কেউ কোথাও নেই। আবার প্যাডেলে পা চালালাম। ওদের বাগান পেরিয়ে যখন মুদি দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছি তখন আর আওয়াজটা পেলাম না। তারপর যেই আবার ইটের রাস্তায় ঢুকলাম, আবার সেই দৌড়ের আওয়াজ, একটা নুপুর পরা পায়ের আওয়াজ, জুতোর আওয়াজ কিন্তু নয়। ঝনঝন শব্দে দৌড়ে দৌড়ে আসছে আমার পেছনে।
ওই আওয়াজ যত বাড়ছে তত আমি ভয় পাচ্ছি। এবার পাগলের মতো চালাতে লাগলাম। অন্ধকার আরও বেড়ে গেল যেন। ওই আওয়াজের থেকে কিছুতেই দূরে যেতে পারছি না দেখে ঘেমে নিয়ে নাজেহাল অবস্থা। এবার মনে হলো সেই আওয়াজটা একেবারে আমার পাশেই হচ্ছে। স্পষ্ট অনুভব করলাম কেউ একটা আমার ডান দিকে আমার সাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে। অমনোযোগী হতেই একটা গর্ত পড়তেই সাইকেল শুদ্ধ পড়ে গেলাম। হাঁটু আর পা ছড়ে গেল। কপালের ডান দিকে দেখুন এখনো এখনো একটা কাটা দাগ রয়েছে। যখন আমি মাটিতে পড়েছিলাম স্পষ্ট বুঝেছিলাম কিছু একটা যেন আমার পাশ দিয়ে এবার আস্তে আস্তে হেঁটে চলে গেল। গা ভারী হয়ে উঠেছিল আমার। সে রাতে বাড়ি ফিরে গোটা রাত ঘুমোতে পারিনি। বাড়িতে কেউ কিছু জিজ্ঞাসা করেনি? মা করেছিল, বলেছিলাম গর্তে পড়ে গিয়ে কেটেছে, আর কিছু বলেনি। তারপর আর কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। পরশু রাতে আমি যখন আমার ঘরে একটু রাত অবধি জেগেছিলাম, ঘুম আসছিল না। আমার মাথার ওপরে দরজাটা খুলে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হাওয়া আসে। কয়েক মিনিট বাদেই হঠাৎ যেন বাইরেই একটা আওয়াজ হলো, নুপুরের আওয়াজ। আমার গা ভারী হয়ে এলো, কারণ ওই রাতে বাগানের সামনেই অমন একটা অভিজ্ঞতা হয়েছিল আমার। নুপুরের রিনরিনে আওয়াজটা টানা হয়ে যাচ্ছে। কেউ যেন পায়চারি করছে ঠিক জানলার বাইরে। কত কাছ থেকে আওয়াজটা আসছে, তার মানে জানলার বাইরেই হয়তো থাকবে। ভয়ে গা এত ভারী আর শক্ত হয়ে গেল যে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। শুয়ে শুয়েই কোনো মতে হাত বাড়িয়ে জানলাটা আটকাতে চেষ্টা করছি। এমন সময় দেখলাম একটা হাত জানলা দিয়ে ঢুকে এলো আমার ঘরের ভেতরে। একটা একটা কালো হাত ঠিক আমার আমার মাথার ওপর কুনুই অবধি দেখা যাচ্ছে। সেই হাতটা জানলা দিয়ে ঢুকতেই আমি 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 কাঁপতে লাগলাম। বাড়ির বাইরের ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখেছি ওই ওই কালো হাতটাকে। কি বিভৎস কালো কুচকুচে পোড়া পোড়া একটা হাত, পোড়া একটা হাত। বলেই রূপা খানিকক্ষণ হাঁপাতে লাগলো। মা, আমি আর বিলু একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। রূপার চোখে ভয়টা আমি ভালো মতোই টের পেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমি ভয়ে কাঁপতে কাঁপতে চোখে চোখে যেন ঘুম ভিড় করে এলো, আর তাকিয়ে থাকতে পারিনি। পরদিন যখন ঘুম থেকে উঠলাম দেখি জানালাটা বন্ধ করা। মাকে ডেকে জিজ্ঞাসা করলাম, যদি কেউ বন্ধ করে থাকে তাহলে নিশ্চয়ই মাই বন্ধ করবে। কিন্তু মাও জানালো সেই ঘরেই আসেনি। আমি জানি না, আমি সত্যিই জানি না কি হচ্ছে আমার সাথে। তা তুমি কি এই সমস্ত কথা তোমার মাকে জানিয়েছো বাচ্চা? না, শুধু বিলুকে বলেছিলাম। মা যদি ভাবে মেয়ে পাগল হয়ে গেছে তাই তাই বলিনি। আর কিছু হয়েছে তোমার সাথে? আজকে সন্ধ্যায় বিলু যখন ওই গাছতলায় নিয়ে গেল তখনও আমার অস্বস্তি হচ্ছিল। সারাক্ষণ মনে হয় কেউ যেন আমাকে নজরে নজরে রাখে। আমি টের পাই একজোড়া চোখ সারাক্ষণ আমায় দেখে যাচ্ছে, কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো পেছনে। আমি আমি এই ভয়েই একদিন পাগল হয়ে যাব বোধহয়। বুঝলি বাবা, এটা ওই ক্ষণিকারী কাজ। ও আবার জেগে উঠেছে রে বাবা। ওই কালো পোড়া হাত কণিকার। এরকম একটা প্রাচীন অভিশাপ যখন জেগে উঠেছে তখন
এর থেকে নিস্তার পেতে তোমায় তো এই গ্রাম ছেড়ে পালাতে হবে। এই গ্রামের বাইরে কণিকার আর কোনো শক্তি কাজ করে না। আমরা সকলে কোনো উত্তরের আশায় তাকে রইলাম রূপার দিকে। সে ভীষণ ভয় পেয়ে আছে বুঝতে পারছি। তার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে করুণাই হলো আমার। যে রূপ নিয়ে হয়তো সে গর্ব করেছে এতদিন, বন্ধুদের মধ্যে পেয়েছে আলাদা গুরুত্ব, সেই রূপই যে একদিন তার শত্রু হয়ে উঠবে তা তো সে জানতো না। কিন্তু আমার বাবা মা তো ভূতের ভয় আমাকে বাইরে পাঠাবে না, বিশ্বাসই করবে না। তোমার বাড়ি কোথায় মা? এরপরও ঠিকানা জেনে নিয়ে মা আর আমি এই গাঁয়ের পুরনো কিছু লোক নিয়ে গেলাম ওর বাড়িতে। রূপা এদিকে ভয় পেয়ে আছে ভীষণ। ওর ভয়ের যথেষ্ট কারণও আছে। এভাবে হঠাৎ রাতের বেলা এতগুলো লোক যদি বাড়িতে এসে পড়ে তাহলে বাড়ির লোকেরা বিরক্ত হবে স্বাভাবিক। আমি মাকে বলেছিলাম যদি আগামীকাল সকালে যাওয়া যায় ওর বাড়ি, কিন্তু মা দেখলাম এক বকা দিয়ে বলল, একটা মেয়ের জীবন মরণ নিয়ে টানাটানি, সেখানে আমি একটা রাতও বরবাদ হতে দিতে পারি না। এক্ষুনি চল। সে যাই হোক, ওর বাড়িতে পৌঁছে দেখলাম ওর মা বাবা স্বভাবতই অবাক হয়ে আছেন। এভাবে গাঁয়ের লোকেরা ভিড় করেছে কেন সেই নিয়ে তারা যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন। রূপা আলাদা করে মাকে কানে কানে কিছু বলল। তারপর রূপার মা আমাদের ভেতরে ঢুকতে বললেন। বিলু এই প্রথমবার শ্বশুর বাড়ির অজান্তেই ভেতরে ঢুকে পড়েছে। ওর মুখ চোখ তখন দেখার মতো ছিল। মা রূপার মা বাবাকে সবটা বলে বোঝালো। মায়ের বন্ধু কণিকা ও কাঁকনের লড়াই থেকে শুরু করে শেষমেশ কণিকার মৃত্যু, আর তারপর বিনার কথা। বিনার কথা বলার সময় আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। বিনার কথায় স্বাভাবিক থাকা আমার এই জীবনে কখনোই সম্ভব নয়, তা বহুদিন আগেই মেনে নিয়েছি। যাই হোক, অনেক বোঝানো টোজানোর পর রূপার বাবা মা যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন, কারণ রূপার চোখে মুখে যে ভয়টা ছিল তাকে চাইলেও অস্বীকার করা যায় না। দেখুন, বারাসাতে আমার এক আত্মীয় আছে, তার বাড়িতে আপাতত রাখতে পারি, কিন্তু তবুও সেখানেও বা কদিন রাখতে পারবো। আপনাকে কিছু একটা করতেই হবে। দেখুন, এতগুলো মানুষ তো আর মিথ্যে বলবে না, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই গ্রাম থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন। যেখানে পারেন সেইখানে পাঠান। আর যদি পারেন তাহলে মেয়েকে নিয়ে সারা জীবনের মতো ওই গ্রাম ছেড়ে চলে যান। আপনাকে তো সবটা বললাম। ওই কণিকা যাকে একবার ধরে তার পিছন ও কিছুতেই ছাড়ে না। এই গায়ে আবার ফিরলেও ওর কিন্তু আর নিস্তার থাকবে না। কাজেই চলে যান। বুঝলাম, এভাবে হঠাৎ করে এতগুলো অপরিচিত লোকের মুখে মেয়ের মৃত্যু ভয় শুনে ওনারাও বুঝতে পারছেন না কি করবেন। শেষমেশ সবাই দীর্ঘ আলোচনা করে ঠিক করলেন আগামীকাল সকালে টেলিফোন করে একবার দেখবেন যদি কোনো ব্যবস্থা করা যায়। আপাতত আপৎকালীন অবস্থায় বারাসাতেই নিয়ে যাওয়া হবে রূপাকে। সেই রাতে যে যার মতো বাড়ি ফিরে এলাম আমরা। রূপা নাকি ওই রাতেও কারো উপস্থিতি অনুভব করেছিল। কেউ ওকে বারংবার জানালা দিয়ে ডাকছে বাইরে যাওয়ার জন্য।
আয়নাতে নাকি একবার নিজের মুখটাই আটকে গেছিল, নড়ছিল না। এসব নানান কার্যকলাপে রীতিমতো ভয়ে কাঠ হয়ে গেছিল সে। পরদিন সকালে ওর বাবা, আমি আর গাঁয়ের একজন গেলাম স্টেশনে ওকে নিয়ে। একটা ছোট্ট ট্রাঙ্কের মধ্যে ওর মাল তুলে দেওয়া হয়েছে। বিলু ওই ট্রেনেই অন্য কামরায় উঠে পড়েছে আগে থেকেই। অন্য স্টেশনে সে জায়গা বদল করে নেবে আর কি। রূপাকে একা ছাড়ার ঝুঁকি সে নেবে না জানিয়েছে। যাই হোক, আমরা সেই কথাটা চেপে গেছিলাম রূপার বাবার থেকে। মেয়েকে বুকে জড়িয়ে কিছুক্ষণ কেঁদে নিয়ে তুলে দিলেন ট্রেনে। ট্রেন ছাড়তে বুঝি তখন 10 মিনিট বাকি। হঠাৎ আকাশ জুড়ে ঘন কালো মেঘ জমে গেল। মাত্র 1 মিনিটের মধ্যে শুরু হলো প্রবল ঝড়। সেই ঝড়কে মুখে ব্যাখ্যা করা কষ্টকর। লাইনের উপর কোত্থেকে ভেঙে পড়লো বড় বড় গাছ, সারি সারি বৃদ্ধ গাছ একেবারে শিকড় উপড়ে পড়তে লাগলো ট্র্যাকের উপর। আমরা সেই প্রবল ঝড়ে যে যার মতো আশ্রয় নিয়েছি শেডের তলায়। মাত্র 5 মিনিটের মাত্রাতিরিক্ত ঝড়ে গোটা স্টেশন একেবারে ভেঙে চুরে গেল যেন। চারিদিক শান্ত হতেই আমরা ছুটে গেলাম বগির দিকে। রূপা ভয় কাঁপছে। কি রূপা, তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে? না 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 না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। ও ও আমাকে যেতে দেবে না দাদা, ও আমাকে যেতে দেবে না দাদা। এক্ষুনি এক্ষুনি এইখানে দাঁড়িয়ে আমাকে বলে গেল ও আমাকে যেতে দেবে না দাদা। বলে গেল? তোমার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, ঝড়ের মধ্যে দাঁড়িয়েছিল, হাসতে হাসতে কেমন একটা হিসির শব্দে পড়ল। আমার হাত থেকে তোর নিস্তার নেই। তোর খুব ভালো ঘরে বিয়ে হবে, বরের সোহাগ পাবি তুই। হ্যাঁ, আর আমি কালো বলে এভাবে পচে মরবো না রে দিদি, তুই বাঁচবি না আমার থেকে। এইসব বলছিল আর ভয় দেখাচ্ছিল আমায়। আমি আমি প্রথমবার ওকে দেখলাম। কি বিভৎস ওকে দেখতে, কি বিভৎস, সাক্ষাৎ শাকচুন্নি। বারবার এরকম বলে তুমি কিন্তু ওই অভিশপ্ত আত্মাকে রাগিয়ে দিচ্ছ রূপা। আমি অনুরোধ করব আর এরকম বলো না। রূপার বাবা চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে উপায়? উপায় আমারও জানা নেই। যাই হোক, ট্রেন যে আপাতত চলবে না সেটা বুঝে গেছি। দেখি অন্য কোনোভাবে ওকে গ্রাম থেকে বের করা যায় কিনা। আশা করি হরিয়াল ঝিলের ওপারে গেলেই আর কণিকার কোনো শক্তি থাকবে না। আমার কথায় ওরা যেন নতুন আশার আলো দেখতে পেল। কিন্তু আমার মনে তখনও ভয়। গাড়ি ভাড়া করে বেরোবো ভাবছি, কিন্তু সে কি আদৌ বেরোতে দেবে? যা ভয় পেয়েছিলাম তাই হলো। একজনের থেকে গাড়ি ভাড়া করেও বেরোতে পারলাম না হরিয়াল ঝিলের রাস্তাটা। পথে গাড়ির চাকা ফেঁসে গেল। রূপা তখনই বুঝে গেছে মৃত্যুর হাত থেকে তার আর কোনো নিস্তার নেই। প্রবল আশঙ্কা বুকে চেপে তার বাবাও হাপুস নয়নে আমার দিকে তাকিয়ে। ওদিকে বিলু তখন অন্ধকারেই ছিল। সে স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল হয়তো। আমরা গাড়ি থেকে নেমে হাঁটা পথেই ফিরে এলাম আবার আমার বাড়িতে। বিলুকে খবর পাঠালাম বাড়িতে আসার জন্য। আমি আশঙ্কা বুঝে বললাম, ওই কণিকা আমাদের কিছুতেই বেরোতে দেবে না এই গ্রাম থেকে। ওর শিকারকেও আত্মসাৎ না করে ছাড়বে না। কিন্তু আমরা তো আর বসে বসে ওর মৃত্যুর অপেক্ষা করতে পারি না, তাই না? মা, আমিও তাই জানি, কিন্তু জানি না কি করে আটকাতে পারবো ওই অভিশাপকে। ভীষণ ভয়ে চিৎকার করে উঠল রূপা। আমরা সকলে চমকে উঠলাম। কি হয়েছে রূপা? কি হয়েছে? দেখলাম ওকে, ও কেমন একটা হাসছে। আয়নার স্বচ্ছ কাচ দিয়ে বাইরেটা দেখা যায়।
কিন্তু কণিকা যে আমাদের দেখা দেবে না তা আমি নিশ্চিত। গায়ে কোনো তান্ত্রিক ওঝা পীর বাবা যাই থাক, তার কাছে চলো শিগগির। রূপার প্রাণ আর মোটে বেশিক্ষণ নেই নেই। মোটামুটি আমাদের গাঁয়ে তখন বেশ কিছু তান্ত্রিক আর পীর সাহেবের কুটির ছিল, যেখানে মাঝে মাঝে হত্যে দিয়ে পড়ে থাকতো গ্রামবাসী। কিন্তু এখন কার কাছে যাওয়া উচিত কেউই জানি না। রূপার বাবা ভয়ে ভয়ে বললেন, আমার মনে হয় রঘুকুলিনের কাছে যাওয়া উচিত। ওর অনেক ক্ষমতা শুনেছি, তবে নিজে চোখে কখনো দেখিনি। আসলে তখন আমরা এক প্রকার অন্ধ হয়েই ছিলাম, যে যেখানে পথ দেখাচ্ছে সেদিকেই চলছে। রূপার দিন যে ফুরিয়ে এসেছে প্রায়, তাতে কোনো সন্দেহ নেই। তাই সবাই দলবল নিয়ে গেলাম ওই গুনিনের কাছে তার অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করার জন্য। একটা সাদা গেঞ্জি আর লুঙ্গি পরে তখন তামাক সাধতে ব্যস্ত সেই গুনিন। আমাদের সব কথা শুনে তিনি বললেন, ব্যাপার তো সবই বুঝলুম, কিন্তু ওই অভিশাপকে তো নির্মূল করা যাবে না। কেন যাবে না? কোনো তো উপায় থাকবেই নাকি? ওই অভিশাপ নির্মূল করলে তো এই গায়ের সবই চলে গেল গা। মানে? মানে হলো গিয়ে ভয়। প্রত্যেক গায়ের কিছু না কিছু বিখ্যাত থাকে, যেসব শতকের পর শতক, দশকের পর দশক ধরে গায়ে চলিয়ে আসছে। ঠিক তেমনি আমাদের গায়ের বিশেষত্বই হচ্ছে গিয়ে ওই কণিকা আর কাঁকন। এই অভিশাপ আমাদের গায়ের আদি এবং একমাত্র কিংবদন্তি। বাবা, দয়া করে একবারটি মেয়েটার দিকে তাকিয়ে দেখুন বাবা। মেয়েটা আপনার সামনে বাবা মরে যাবে বাবা। একটিবার তাকিয়ে দেখুন বাবা, একটিবার দেখুন। আমার দুঃখ জানানো ছাড়া আর কোনো উপায় নেই রে মা। আমি চাই ওর দীর্ঘায়ু হোক, কিন্তু সব অন্ধকার মুছে দিলে আমরা আলো বুঝবো কিভাবে বল? তাই প্রত্যেকটা সুখের পেছনে দুঃখের মতো এই অভিশাপকে কখনোই তাড়ানো যাবে না। আপাতত ওই মেয়ের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় এই জন্মে, হয়তো পরজন্মে আবার। আমি বুঝতে পারলাম মা ওই গুনিনকে এবার মেরেই ফেলবে। তাই ফন্দি করে মাকে টেনে নিয়ে এলাম সেখান থেকে। ওই গুনিন ভুল কিছু বলেনি। ওই কণিকাকে বশে আনতে পারবে না কেউ। তবে অন্ধকারের বিপরীতে আলো যদি উত্তর না হয়, তবে আলোর বিপরীতে অন্ধকার তো উত্তর হতেই পারে, তাই না? গোপালদা থামলেন। তার এই অদ্ভুত রহস্যময় প্রশ্নে আমরা সকলেই খাবি খেয়ে গেলাম। অন্ধকার আর আলো নিয়ে কিছু একটা উনি বললেন বটে, কিন্তু কি যে বললেন আমাদের ঠিক মাথায় ঢুকলো না কারোরই। আমি জিজ্ঞেস করলাম, আলো আর অন্ধকার গুলিয়ে গেল যে, একটু পরিষ্কার করে বলুন। গোকুলও বলল, হ্যাঁ হ্যাঁ বলুন, স্পষ্ট করে বলুন। বলছি, দাঁড়া, একটু ঠিক করে বসে নেই। মাথা খাটিয়ে বুদ্ধি বের হলো শেষমেশ, কিন্তু সেই বুদ্ধি দিয়ে আদৌ যে কিছু উদ্ধার হবে কিনা তাতেও যথেষ্ট সন্দেহ ছিল বই কি। আবার একখানা গাড়ি ভাড়া করে তাতে উঠে বসলাম আমরা সবাই। ঠাকুরের নাম করতে করতে পার করে ফেললাম হরিয়াল ঝিলের বাউন্ডারি। পিলাই গাঁ ছাড়িয়ে পৌঁছে গেলাম জাঙ্গিপুর।
মানে একবার ট্রেন, একবার গাড়ি করে যার হাত থেকে মুক্তি পাওয়া গেল না, 3 নম্বর বার সে ছেড়ে দিল আপনাদের। কেন বলুন তো? ভূতের কি পায়খানা পেয়েছিল নাকি? না গো, ভূতের পায়খানা বমি কিছুই পায়নি। কারণ তখন গাড়িতে যে বসেছিল অর্থাৎ রূপা, তাকে তো ঠিক চিরাচরিত রূপার মতো দেখতে নয়। মানে আমার বুদ্ধিতে কাজ দিয়েছিল। কণিকার লোভ ছিল রূপার গায়ের রং, আর ওই দুধে আলতা গায়ের রং কেড়ে নেওয়াটাই ছিল কণিকার মূল উদ্দেশ্য। তাই আমরা যদি রূপাকে রং চং মেখে একেবারে কালো করে দিই, তাহলে রূপার ক্ষতি কেন করতে যাবে কণিকা? বলো বলো। চায়ের দোকানে তখন গাঢ় নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউ একটা টু শব্দও করল না। আমরা সবাই এক দৃষ্টে চেয়ে আছি গোপালদার দিকে। বহুরূপীর দলের একজনকে ডেকে রূপাকে আপাদমস্ত কালো রঙে ভরিয়ে দিতে বলি। ওই রূপা অপরূপা সুন্দরী ছিল বটে, তবে ফর্সা ছিল না। এবারে বুঝলে আলোর বিরুদ্ধে অন্ধকার কিভাবে হাতিয়ার হতে পারে। উফ গোপালদা, আপনি তো জব্বল লোক। হ্যাঁ, মানে একেবারে ফাটিয়ে গুরু। হ্যাঁ, ওই কণিকা ভূতের মুখের সামনে থেকে বিড়ি কেড়ে নিয়েছেন। ওহো, ভূত তো আবার বিড়ি খায় না। তুমি কথাটা ওভাবে বলছো বটে, তবে আমার বিনার যে হাল আমি হতে দেখেছি, তাতে আর কখনোই কারোর অমন হাল হতে দিতে পারি না। আমি বললাম, গোপালদা, 2টো প্রশ্ন তবু রয়ে গেল। তাহলে কি তারপর থেকে ওই পিলাইগা গায়ে আর কখনোই রূপা যায়নি? না, আর কখনো অমুখ হয়নি সে। আর আমি বেঁচে থাকতে কখনো ওকে ওই গায়ে যেতেও দেব না। এই 1 সেকেন্ড, আপনি যেতে দেবেন না মানে? ও, রূপা বুঝি ওই বিলুবাবুকেই শেষ পর্যন্ত বিয়ে করেছেন? আজ্ঞে না, আমাকে। রূপা আমার 2 সন্তানের জন্মও দিয়েছে। আমি আর রূপা গত 15 বছর ধরে সুখী দম্পতি। আমাদের সকলের চক্ষু চড়ক কাজ। গোকুল আবারও বলল, তাহলে ওই বিলুর কি হলো? বিলুর কি হলো সে গল্প না হয় অন্যদিন বলবো। আজকে রাত হয়ে গেছে ঢের, বাড়ি ফেরার পথ ধরতে হবে। ওই মাদারির জঙ্গলের দিকটা রাতের দিকে ভালো থাকে না। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নটা তো করাই হলো না গোপালদা। কি প্রশ্ন পলাশ? আপনার এই বাঁশি, এই বাঁশি দিয়েই তো গল্পের শুরু হলো। আজও এই বাঁশি নিয়ে আপনি কেন ঘোরেন? এখনো বুঝতে পারোনি? এই বাঁশি শুনতে যে খুব ভালোবাসতো, এই বাঁশি যে আমায় উপহার দিয়েছিল সেই বিনার জন্য। আজও আমার ওর কথা খুব মনে পড়লে এই বাঁশি বাজাই। বিনা আমার কাছে আসে, পাশে বসে অনেক গল্প করে। এটাকে পরকীয়া বলা যায় কিনা জানি না, তবে বিনাকে কাছে পাওয়ার বাসনার জন্যই হয়তো আমি এমন একটা চাকরি নিয়েছি যেখানে আমি রূপার থেকে দূরে দূরে থাকি। একটা অতিলৌকিক পরকীয়া গোছের কিছু একটা ধরতে পারো। গভীর রাতে যখন কোথাও হয় না একটু টু শব্দ, ঠিক সেই সময় আমি বাঁশি বাজানো শুরু করি। রূপার অমন আশ্চর্য সৌন্দর্য থাকলেও বিনাকে না পাওয়ার ওই ক্ষোভ থেকেই বোধহয় এই পরকীয়ার জন্ম। বলতে বলতে বাঁশিটা বগল দাবা করে নিয়ে পথে বেরিয়ে গেলেন গোপালদা। সত্যি বলতে সেই রাতে আমরা একটা বিশ্রী কাজ করলাম। ফুলশয্যার দিনে দরজার পাশে দাঁড়িয়ে থাকা দুষ্টু তরুণীদের মতো আমরা কয়েকজন মিলে সেদিন গভীর রাতে গোপালদার দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ঠিক 1:30টার সময় শুরু হলো বাঁশির আওয়াজ। একটা খুব মন জোড়ানো বাঁশির সুর ভেসে আসছে ওই ঘর
একটু করুণ যেন সেই বাঁশির সুর। তবে এক ষোড়শী কন্যাকে প্রলোভিত করার জন্য এর চেয়ে উত্তম উপায় আর কই। একা একা গোপালদার দরজা খুলে গেল, অথচ গোপালদা তখনও খাটে বসে বাঁশি বাজাচ্ছে। আমাদের চোখেও কেমন যেন ঘোর লেগে আসছে। বাঁশির সুর থেমে গেল এবার। গোপালদা বোধহয় কিছু একটা বলছে, কিন্তু তার কোনো কিছুই আমাদের কানে পৌঁছাচ্ছেই না। আমরা পাঁচজন কখন যে গোপালদার ঘরের কোণে গাছের তলায় ঘুমিয়ে পড়লাম তার টেরই পেলাম না। শুনছিলেন শ্যামলা রঙের গা। আজকের গল্প পাঠে ছিল রৌনক, গোপালদার চরিত্রে আমি অভিক, অন্যান্য বিভিন্ন চরিত্রে বর্ণালী, বুবাই, দিব্যেন্দু দাস, সৌরভ সাহা, তনুশ্রী, খুশি এবং আমি অভিক। শব্দ সংযোজনে অভিক, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ বৃষ্টি। আবারও আরেকটি নতুন কাহিনী নিয়ে ফিরবো আপনাদের মধ্যে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।